প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেই মহৎ বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র পড়বো। ঠিক আছে, এখন বলতে পারো এই মহাকর্ষ সূত্র তো নবম দশম শ্রেণী থেকে অনেক পড়ে আসছো, তবে আবার পড়তে হবে। এবং এই মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা আর মহাকর্ষ বলের প্রকৃতি সম্বন্ধে আমরা এখান থেকে ধারণা নিব, যেটা থিওরি আকারে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এবং আসলে তোমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এখান থেকে তোমরা দুইটা প্রশ্নের উত্তর পাবা। ভাইবো না যে এখানে শুধু বেসিক আলোচনা, এখানে দুইটা প্রশ্নের উত্তরও আছে। তো প্রথমে আমরা একটা চিত্র আঁকবো। সেই চিত্রের মধ্যে এই একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m1, আর এখান থেকে এক দূরে আর একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে m2। এখন এদের এই ভার কেন্দ্র বরাবর এদেরকে একটা সরল রেখা দ্বারা সংযুক্ত করে দিব এবং নিচে ডট 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 দিয়ে এদের মাঝখানের মধ্যবর্তী দূরত্বটা নির্দেশ করছি। এই দূরত্বটা হচ্ছে তোমার r। ওকে, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী F প্রপোর্শনাল তোমার m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র হচ্ছে দুটি ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান, দুটি ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান ভরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। বা এইভাবে বলা যায় যে দুটি বস্তুর মধ্যে, যে কোনো দুটি বস্তু পৃথিবীর মহাকাশের দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্র তোমরা অনেক পড়ে এসেছো, এই সূত্র লেখার আর কোনো প্রয়োজন নাই। যদি পড়ে না থাকো তাহলে আমি যে বললাম এটা শুনে শুনে লিখে ফেলো। এখন দেখো, এই সমানুপাতিক ধ্রুবককে উঠানোর জন্য কি করা লাগে? যদি আমি সমান সমান দেই, একটা ধ্রুবক আনা লাগে, তাই না? সমানুপাতিক চিহ্নকে উঠানোর জন্য এখানে m1 m2 রইল, এই যে একটা ধ্রুবক আনবো যার মান হচ্ছে g, এই g কে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই g কি? মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, এখন পরীক্ষায় প্রায় এই জি এর মান কত আর এই জি এর মাত্রা কি, এই দুইটা প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মাইনাস 11। এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এবং এর মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্রার আগে এরকম একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে, থার্ড ব্র্যাকেট m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, এটা হচ্ছে এর মাত্রা। যে জি এর মান, জি এর একক এবং জি এর মাত্রা, এই তিনটা জিনিস তোমরা কুইজের জন্য পড়বা। এটা কুইজে আসতে পারে কিংবা বেসিকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই তিনটা জিনিস পড়ে নিবা। এবার আসো আমরা মহাকর্ষ যে বল, এই যে এফ, এই মহাকর্ষ বলের আমরা প্রকৃতি কি, এই প্রকৃতি সম্পর্কে জানবো। প্রকৃতি, পরীক্ষায় প্রশ্ন আসবে যে মহাকর্ষ বলের প্রকৃতি লিখো। ঠিক আছে, 4 মার্কের প্রশ্ন আসবে, তো আমরা 4টা প্রকৃতি লিখবো। তার জন্য ছোট ছোট করে লিখে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে এই বল সবসময় আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ ধর্মী। আকর্ষণ, তোমরা লিখবা এই বল সবসময় আকর্ষণ ধর্মী, কখনোই এই বল কি করবে না? বিকর্ষণ করবে না, আকর্ষণ ধর্মী। 2 নাম্বার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এই যে দেখো, এই যে মধ্যবর্তী দূরত্ব ছিল কি আর, তাই না? এই মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? দূরত্বের। দূরত্বের সাথে ওর সম্পর্ক কি? দূরত্বের ব্যস্তানুপাতিক, তাই না? এই যে ব্যস্তানুপাতিক মানে কি? এই যে ছিল এফ প্রপোর্শনাল 1/r², তাই না? দূরত্বের সাথে ওর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্বের ব্যস্তানুপাতিক। 3 নাম্বার প্রকৃতিটা হবে যে ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, ভরের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক। ওকে, এবং 4 নাম্বার বৈশিষ্ট্যটা হবে সংরক্ষণশীল।
এই বলটা কিরকম হবে? এই বলটা সংরক্ষণশীল বল। হ্যাঁ, এই বল সংরক্ষণশীল। এখন প্রশ্ন করতে পারো যে সংরক্ষণশীল মানে কি? তো সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল আমরা বলবিদ্যায় আলোচনা করে আসছি। তো বলবিদ্যার ক্লাসগুলো দেখলে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল বুঝে যাবা। এখানে শুধু এই 4টা বৈশিষ্ট্য কিন্তু তুমি শিখে নিবা যে মহাকর্ষ বলের প্রকৃতি কি, এই যে এফ যে মহাকর্ষ বল এর প্রকৃতি কি, যদি প্রশ্ন আসে তাহলে লিখবে 1 নম্বরে এটা আকর্ষণধর্মী বল, 2 নম্বরে এটা দূরত্বের ব্যস্তানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, এই বল সংরক্ষণশীল। তাহলেই কিন্তু 4 মার্ক পাওয়া যাবা। এবার আরেকটা প্রশ্ন আসে, নিউটনের মহাকর্ষ বল কি সার্বজনীন? সার্বজনীন মানে হচ্ছে যে এটা কি তোমার সবকিছু নিরপেক্ষ কিনা। সার্বজনীন বলতে বোঝায় যেমন তাপ, চাপ, ঘনমাত্রা, কিংবা তোমার পরিপার্শ্বিক অবস্থা, মাধ্যম, মহাকাশ, পৃথিবী, বস্তু জগৎ, কণা জগৎ, সব জায়গায় এই সূত্রটা সঠিকভাবে অ্যাপ্লাই হয় কিনা। সব জায়গায় যদি এই সূত্রটা সত্য হয় তাহলে একে বলা হয় যে এটা সার্বজনীন। আর যদি দেখা যায় কিছু কিছু জায়গায় সে সফল এবং কিছু কিছু জায়গায় সে ব্যর্থ, তাহলে তাকে সার্বজনীন বলা যাবে না। তাহলে মহাকর্ষ বল সার্বজনীন কিনা এর ব্যাখ্যায় আমরা বলবো যে মহাকর্ষ বল সার্বজনীন না। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এতদিন জেনে এসেছি যে মহাকর্ষ বল সার্বজনীন, কিন্তু পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্সে গেলে দেখা যায়, থিওরি অফ রিলেটিভিটি অ্যাপ্লাই করলে দেখা যায় যে মহাকর্ষ বল আসলে সার্বজনীন না। তো মহাকর্ষ বল সার্বজনীন কিনা সেটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু মুছে নেই। তো পরীক্ষায় যে প্রশ্নটা আসে যে মহাকর্ষ বল সার্বজনীন কি, এর উত্তরে আমরা 1 নম্বরে বলবো যে সার্বজনীন। কেন বলবো? যে গ্রহ, নক্ষত্র কিংবা আমাদের যে বস্তু জগৎ আছে দৃষ্টি সীমার মধ্যে, দৃষ্টি সীমার মধ্যের যে জগৎ, গ্রহ, নক্ষত্র এবং দৃষ্টি সীমার মধ্যে এই মহাকর্ষ সূত্র কার্যকর। কার্যকর তাই আপাত দৃষ্টিতে এটা হচ্ছে সার্বজনীন। তাই আপাত দৃষ্টিতে কি সার্বজনীন। এইবার আমরা 2 নম্বরে আসে দেখাবো যে এটা সার্বজনীন না, 3 নম্বরেও দেখাবো সার্বজনীন না। তো 2 নম্বরে আমরা যখন কোয়ান্টাম জগতে চলে আসব, যে 10⁹ মিটার বা তার কম, তার কম স্কেলে, অর্থাৎ হচ্ছে অ্যাটমিক और সাবঅ্যাটমিক, অ্যাটমিক সাবঅ্যাটমিক যে জগৎ, জগতে জগতে এই সূত্র কার্যকর নয়। এই সূত্র কার্যকর নয়। এরপরে 3 নম্বরে লিখব যে কোয়ান্টাম, কোয়ান্টাম বলবিদ্যা এই সূত্র সমর্থন করে না। ওকে, কোয়ান্টাম বলবিদ্যা কি করে না? নিউটনের এই মহাকর্ষ সূত্র সমর্থন করে না। এবং আরেকটা, যদি 4 নাম্বারটা এখানে লিখি 3-এর পরে, এই 4, যে আপেক্ষিক তত্ত্ব কার? আইনস্টাইনের। হ্যাঁ, আপেক্ষিক তত্ত্বে ভর হচ্ছে তোমার, সরি একটু সুন্দর করে লিখছি, আপেক্ষিক তত্ত্বে ভর তোমার বেগের উপর নির্ভরশীল। আপেক্ষিক তত্ত্বে ভর হচ্ছে বেগের উপর নির্ভরশীল, কিন্তু
গ্র্যাভিটিতে যে ভর আছে, মানে নিউটনের মহাকর্ষ সূত্রে যে ভর, সেই ভর হচ্ছে পরম। তাহলে মহাকর্ষ সূত্রের ভর হচ্ছে পরম, অর্থাৎ অপরিবর্তনশীল পরম। তাই বলা যায় সার্বজনীন না, অর্থাৎ সার্বজনীন না। তাহলে আমি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম সেগুলো আমি আবার সামারাইজ করে তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে যে আমাদের দৃষ্টিসীমার মধ্যে নক্ষত্র, গ্রহ নক্ষত্রের বিরাট স্কেলে, হ্যাঁ, নিউটনের মহাকর্ষ সূত্র সেটা সঠিক। কিন্তু যখন স্কেলটা ছোট হয়ে আসে, অনুপরমাণুর জগতে যখন আমরা ঢুকে যাই, তখন এই সূত্রটা সঠিক নয়। এবং কোয়ান্টাম তত্ত্ব যে কিনা এই মহাকর্ষ সূত্রকে মানে না, যে এই মহাকর্ষ সূত্রকে অস্বীকার করে এবং বলে যে এই সূত্র সঠিক নয়, এবং থিওরি অফ রিলেটিভিটি বা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী ভর হচ্ছে একটা আপেক্ষিক জিনিস যা বেগের উপর নির্ভরশীল। কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রে ভর সে কনস্ট্যান্ট বা ধ্রুবক বা পরম, তাই এই সূত্র কিনা সঠিক না। তাই বলা যায় নিউটনের মহাকর্ষ সূত্র সার্বজনীন নয়।